কে বলেছে জ্যোতি বসুর পরিবারের সঙ্গে রাজনীতির যোগ নেই? জ্যোতি বসুর মা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামের পৃষ্ঠপোষক। 1930 সালে গান্ধীজির অনশনের সময় জ্যোতি বসু স্কুল যাওয়া বন্ধ করেছিলেন স্বইচ্ছায়। ছোটবেলায় শহীদ মিনারের সামনে সুভাষচন্দ্র বসুর ভাষণ শুনতে গিয়ে মার খেয়েছিলেন তিনি। একটানা 23 বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সত্ত্বেও কোনোদিন হেলিকপ্টার চাপেননি। বিরোধী নেতাদের আন্দোলনের জায়গা করে দিয়েছেন। সেই সঙ্গে নিয়েছেন মরিচঝাঁপি, সাইবারি দুর্নীতির মতো অনেক অপবাদ। বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় বিরোধী দলনেতা থাকাকালীন যা টাকা পেতেন তার সমস্তটাই পার্টি ফান্ডে দিয়ে দিতেন। বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করার পর প্র্যাকটিস করে একটা সচ্ছল জীবনযাপন করতেই পারতেন, কিন্তু এত হাইলি এডুকেটেড মানুষ কেন জয়েন করলেন সর্বহারার দলে? ট্রেড ইউনিয়ন স্থাপনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে কেন এগিয়ে গেলেন তিনি? স্বয়ং রাজীব গান্ধী প্রস্তাব পাঠিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু শুধুমাত্র পার্টির সিদ্ধান্তেই মাথা নেড়ে সে সুযোগ হাতছাড়া করেন। তিনি না ছিলেন জয়প্রকাশ নারায়ণের মতো সুবক্তা, না ছিলেন ইন্দিরা গান্ধীর মতো দাপুটে মনোভাবের মানুষ, না ছিলেন বিধানচন্দ্র রায়ের মতো সদা হাস্যময়, না ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো গম্ভীর, না ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নমনীয়, আর না ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো কঠোর। অভিযোগ যার পিছু ছাড়েনি, সুনাম যাকে দেখে ভয় পেত, অপ্রয়োজনীয় উত্তরের পরোয়া করতেন না তিনি, যে মানুষটি তিনিই হলেন আজকের গল্পের নায়ক জ্যোতি বসু। সঙ্গে রয়েছি, নমস্কার, আমি অরিজিৎ। বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অন্তর্গত বারদি গ্রামে জ্যোতি বসুর মা একদিন হঠাৎ চঞ্চল হয়ে পড়লেন। বাড়িতে হঠাৎ পুলিশের হানা। তার স্বামী কখনো রাজনীতির সঙ্গে বা বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেনই না, তার সত্ত্বেও তার বাড়িতে পুলিশের হানায় হঠাৎ মুখ কালো হয়ে গেল জ্যোতি বসুর মা হেমলতা বসুর। বিপ্লবী মদন মোহন ভৌমিক নিশিকান্ত বসুর বাড়িতে কিছুদিন আত্মগোপন করেছিলেন। সেই সময় বেশ কিছু অস্ত্র লুকিয়ে রেখে গিয়েছিলেন এই বাড়িতে তাড়াতাড়ি সেই অস্ত্র নিয়ে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখলেন হেমলতা দেবী। ব্রিটিশ পুলিশ মেয়েদের তল্লাশি করল না, বেঁচে গেলেন সদস্যরা। মায়ের সাহসের কথা জানলো ছোট্ট গনা ওরফে জ্যোতি। এইভাবেই দেশপ্রেম মাথাচাড়া দিয়ে জাগিয়ে উঠল ছোট্ট জ্যোতি বসুর মনের মধ্যে। 1930 সালে গান্ধীজির অনশনের সময় তিনি ইংরেজদের স্কুলে যাওয়া বন্ধ রেখেছিলেন। নিজে থেকে একদিন শহীদ মিনারের সামনে সুভাষচন্দ্র বসুর ভাষণ শুনতে গিয়ে পুলিশের হাতে লাঠি পেটা খান জ্যোতি বসু। তাঁর আত্মজীবনী মেমোরিজ এ পলিটিক্যাল অটোবায়োগ্রাফি 1999-তে তিনি লিখেছেন। সেটাই বোধহয় রাজশক্তির বিরুদ্ধে প্রথম প্রকাশ্য প্রতিবাদ। শিশু মনের ভেতর থেকে তখন থেকেই সেই কবিতাটি বেরিয়ে এসেছিল হয়তো। গলা ছেড়ে তিনি মন দিয়ে রাখতে শুরু করে দিয়েছিলেন। মন দুয়ারে শীত দিয়েছি, আমার কিসের ভয়, হারার আছে প্রাণটা শুধু, জেতা বিশ্বময়। ভুলিনি তাই বলছি আজও, রাষ্ট্র শোষণ যন্ত্র, লক্ষ্য আমার ক্ষমতা নয়, লক্ষ্য সমাজতন্ত্র। তার শিশু মন যেন আন্দোলন পিপাসায় রুদ্ধ হয়ে এসেছে। 1946 সালে মাত্র 32 বছর বয়সে অবিভক্ত বাংলার শেষ প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন জ্যোতি বসু। স্বাধীনতার আগে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা, তেভাগা আন্দোলন, বঙ্গ বিভাগ নিয়ে আইনসভায় বিভিন্ন আলোচনায় তিনি থেকেছেন। স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের সারা জীবনের সঙ্গী খাদ্য আন্দোলন, শিক্ষক আন্দোলন নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। এসব কিছু করতে গিয়ে কখনো বাড়িতে হাঁড়ি চাপেনি, কখনো একজোড়া ধুতি পাঞ্জাবি দিয়ে বছর কাটিয়ে দিতে হয়েছে তাকে। তবে তিনি হয়ে উঠেছেন সর্বহারা দলের প্রতিষ্ঠাতা সদস্য। সেই কথাই বলবো এবার। ভারতে কমিউনিস্ট পার্টির প্রধান এবং প্রথম প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। অর্থাৎ ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি ভাবধারার প্রথম প্রধান পথপ্রদর্শক ছিলেন একজন বাঙালি। আর এই মানবেন্দ্র রায় প্রথম সংবিধান সৃষ্টির জন্য একটা গণপরিষদ গঠনের প্রস্তাব রাখেন। তার থেকেই ভারতবর্ষ হয়ে উঠেছে ভারতবর্ষ। আর মার্ক্সবাদী কমিউনিস্ট ভাবধারার প্রধান পথপ্রদর্শক হলেন আর এক বাঙালি সন্তান, এই জ্যোতি বসু।
1964 সালে অন্ধ্রপ্রদেশে তেলেনি কনফারেন্সে মোট 31 জন সদস্যকে নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যে বিভাজন সৃষ্টি হয়। সেই 31 জন সদস্যের মধ্যে জ্যোতি বসু ছিলেন প্রথম ভাগে এবং শেষ সদস্য VS অচ্যুতানন্দন 21শে জুলাই 2025 সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1914 সালের 8ই জুলাই জন্ম হয় জ্যোতি বসুর। বাবা নিশিকান্ত বসু ছিলেন একজন প্রথিতযশা চিকিৎসক এবং মাতা হেমলতা বসু ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সমর্থক। দেশীয় বিপ্লবীদের প্রতি হেমলতা বসুর ছিল অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। বিপ্লবীদের প্রতি মায়ের শ্রদ্ধা দেখে কিশোর জ্যোতি খুব সহজেই অনুপ্রাণিত থাকতেন। কখনো গান্ধীজি, কখনো সুভাষচন্দ্র বসুর প্রতি আন্দোলনের সঙ্গে সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন তিনি। 1920 সালে ধর্মতলায় লরেটো স্কুলে ভর্তি হন জ্যোতি বসু। লরেটোর কিন্ডারগার্টেন স্কুলে যে সিলেবাসটি ছিল সেটি ছিল 4 বছরের, কিন্তু তিনি একটা ডবল প্রমোশন পান। 3 বছর পরেই এই সিলেবাসটি কমপ্লিট করে ফেলেন তিনি। সরাসরি উঠে গেলেন প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণী থেকে লরেটো ছিল সম্পূর্ণ বালিকা বিদ্যালয়, কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হতে না পেরে আরও 1 বছর লরেটোতেই মেয়েদের সঙ্গে পড়তে থাকেন জ্যোতি বসু। 1925 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজি অনার্স করেন। তার বাবা নিশিকান্ত বসুর নির্দেশে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেন ঠিকই, কিন্তু তিনি তাতে উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি লন্ডনে পাড়ি দেন ব্যারিস্টারি পড়ার জন্য। ইতালিতে মুসোলিনি, জার্মানির হিটলার ফ্যাসিবাদী আন্দোলনে জেরবার বিশ্ব রাজনীতি। সেই সময় একদিন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একটা ছোট্ট কনফারেন্সে হ্যারাল্ড লাস্কির ফ্যাসিবাদী বিরোধী একটা বক্তৃতা দিয়েছিলেন। গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন জ্যোতি বসু সেইটা শুনে। দাস ক্যাপিটাল এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তে শুরু করে দিলেন তিনি। ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশুকান্ত আচার্যের মতো বিখ্যাত কমিউনিস্ট নেতাদের কাছাকাছি আসতে শুরু করলেন জ্যোতি বসু। এনারা কমিউনিস্ট আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কারারুদ্ধ হয়েছিলেন একাধিকবার। এনাদের সহচর্যে আসার পরেই তার যোগাযোগ হয় রজনীপাম দত্তের সঙ্গে। ক্রমে এই রজনীপাম দত্ত হয়ে উঠলেন জ্যোতি বসুর রাজনৈতিক দার্শনিক গুরু। 1940 সালে দেশে ফিরে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হলেন। বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে আসা একজন প্রথিতযশা ব্যারিস্টারের রাজনৈতিক জীবনটি শুরু হলো শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে। রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক নেতা হয়ে উঠলেন তিনি। 1946 থেকে 1947 বাংলার বুকে তেভাগা আন্দোলনের মুখ্য ভূমিকায় দেখা গেল জ্যোতি বসুকে। 1977 থেকে 2000 সাল পর্যন্ত টানা 23 বছর বাংলার মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করেছেন তিনি। পবন চামলিং এর পর তিনিই ছিলেন সর্বাধিক মেয়াদের মুখ্যমন্ত্রী। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট পার্টির নেতা পবন চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন 24 বছর 165 দিন। অপরদিকে জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন 23 বছর 137 দিন। তিনি বলেছিলেন, বাংলার প্রধান প্রশাসনিক কার্যালয় রাইটার্স বিল্ডিং নয়, প্রধান কার্যালয় হলো মাঠ ঘাট চাষি শ্রমিকদের কার্যস্থান। এটাই আমাদের ক্ষমতার উৎস, এখান থেকেই আমরা সরকার চালাবো। 1978 সালে ক্ষমতা নিজের হাতে পাওয়ার পরে বাংলায় তিনি দেশের মধ্যে প্রধান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেন। এর আগে পর্যন্ত কোনো ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ছিল না এই পশ্চিমবঙ্গে। 1978 সালে গণতান্ত্রিক বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে গণতন্ত্র পৌঁছে দেন। অংশগ্রহণমূলক রাজনীতির প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার, এটি মৌলিক অধিকারের মধ্যে এখন আর পড়ে না। কিন্তু জ্যোতি বসু একটা সময় প্রান্তিক কৃষক এবং ভূমিহীনদের মধ্যে জমি বন্টন ব্যবস্থা শুরু করেছিলেন। সরকারি অধিকৃত জমি প্রান্তিক কৃষক এবং ভূমিহীনদের দিয়ে দিয়েছিলেন। প্রায় 12 লক্ষ একর জমি প্রায় 26 লক্ষ ভূমিহীন এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন তিনি। গোটা দেশের কাছে এই উদাহরণ ছিল চোখে পড়ার মতো। 1979 সালে মরিচঝাঁপি হত্যাকাণ্ড আজও জ্যোতি বসুর রাজনৈতিক জীবনে দগদগে ক্ষতর মতো রয়ে গেছে। সেই সঙ্গে আজও সিপিএম বয়ে নিয়ে যাচ্ছে এই ঘটনার আলোড়ন। রাজ্যের উন্নয়নের জন্য সাধারণ মানুষের কাছে কাজ তিনি ঠিকভাবে পৌঁছাতে পারেননি।
মুখ্যমন্ত্রী হয়ে জনসাধারণের কাছে তিনি পৌঁছাতে পারেননি, কিন্তু তার বেশ কিছু প্রকল্প দুস্থ দরিদ্র মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছিল ঠিকই। পশ্চিমবঙ্গের গ্রস প্রোডাকশন ক্রমশ নিচের দিকে নামতে থাকে। শ্রমিক এবং কৃষকদের নিয়ে থাকলেও শিল্প সেভাবে আনতে পারেননি তিনি। পাশাপাশি শ্রমিক ইউনিয়নের বাড়াবাড়িতে অনেক কলকারখানা বন্ধ হতে থাকে। খেটে খাওয়া সাধারণ মানুষের নেতা হয়েও তার ছেলে চন্দন বসু কিভাবে শিল্পপতি হয়ে উঠলেন, সেই নিয়ে আজও সমালোচনা চলতে থাকে বাংলার আনাচে কানাচে রাজনীতিতে। একজন দক্ষ প্রশাসক হওয়ার সত্ত্বেও জ্যোতি বসু প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয় অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলেছিলেন। পার্টি যা বলবে সেটাই চূড়ান্ত হিসেবে ধরে রাজ্য চালিয়েছিলেন এবং সেই কারণেই রাজীব গান্ধীর দেওয়া প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব তিনি গ্রহণ করতে পারেননি। পরবর্তীকালে শোনা যায় বাংলার কমিউনিস্ট নেতারাই তাকে প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন করেননি। দলের মধ্যেই তাকে কোণঠাসা করে রাখা হয়েছিল কিছুটা। যেহেতু বাংলার কমিউনিস্ট নেতারাই তার প্রধানমন্ত্রীত্বের সামনে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন, তাই তিনি ভিতরে ভিতরে কিছুটা অভিমানও করেছিলেন। মুখে বলেছিলেন ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার। তার মতে প্রবাদ প্রতিম নেতা, একজন সর্বজন গ্রাহ্য নেতা কমিউনিস্ট পার্টির মধ্যে থেকে আর সেভাবে উঠে আসবে না। প্রধানমন্ত্রীত্বের অফার সত্যি সত্যি তারই পাওয়ার মতো যোগ্যতা ছিল, কিন্তু হতভাগ্য বাংলা তথা দেশ পেল না একজন বাঙালি প্রধানমন্ত্রীকে। জ্যোতি বসুর করা সেসব ভুল কি সংশোধন করতে পেরেছিলেন তারই উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য? পার্টির অন্দরে এমন কি হয়েছিল যাতে অনিল বিশ্বাস তার পরিবর্তে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর করার প্রস্তাব দেন? কিছুটা বিধানচন্দ্র রায়ের মতাদর্শে উদ্বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্যকে জ্যোতি বসু নিজের দার্শনিক গুরু হিসেবে সম্মান করতেন কি? বাংলা কমিউনিস্ট পার্টি আর বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে কি কিছু সংঘর্ষ হয়েছিল? কিসের জন্যই বা তিনি দলের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ? নাকি কেবল উপেক্ষায় পেয়ে গেলেন একজন প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ? বাংলা রাজনীতির শেষ রাজার কাহিনী নিয়ে আসছি আমি অরিজিৎ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।